সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই সুস্বাগত অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 14 অনুপাত সদৃশতা ও প্রতিসমতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচ্য অধ্যায়টি থেকে বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্নের আলোকে 3টি টাইপ নির্বাচন করা হয়েছে। এই 3টি টাইপ সম্পর্কে যদি আমরা যথাযথ দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমাদের আসন্ন বোর্ড পরীক্ষাতেও এই অধ্যায় থেকে সকল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবো। আমাদের টাইপ 3টি হলো টাইপ 1 অনুপাত ও সদৃশতা, যার আলোকে আমরা 1 থেকে 10 নং বহু নির্বাচনী প্রশ্ন। টাইপ 2 রেখা প্রতিসাম্য, যার আলোকে আমরা 11 থেকে 18 নং বহু নির্বাচনী প্রশ্ন। এবং টাইপ 3 হলো ঘূর্ণন প্রতিসাম্য এবং ঘূর্ণন কোণ, যার আলোকে 19 থেকে 29 নং বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমাদের টাইপ 1 ছিল অনুপাত ও সদৃশতা, যার আলোকে নির্বাচিত 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 1, চিত্রে কিওয়ার্ড সমান্তরাল ডিই হলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে। এই 3টা সম্পর্কের ভিত্তিতে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যে প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে। তো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজের কিউআর বাহুর সমান্তরাল করে আমরা ডিই এঁকেছি, এই ডিটা হলো কিউআরের সমান্তরাল। তাহলে এই যে এই সমান্তরাল রেখা সংলগ্ন যে বাহু দুটো আছে, অর্থাৎ পি কিউ এবং পিআর, পি কিউ এবং পিআর, এই ডিই পি কিউ এবং পিআরকে সমান অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এক্ষেত্রে এই যে এই রেখা অর্থাৎ ডিই সংলগ্ন যে বাহুদ্বয় পি কিউ এবং পি আরকে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ বাই পিডি, পি কিউ বাই পিডি। এই পাশে আমরা বলতে পারি সমান পি আর বাই পিই। অর্থাৎ 1 নম্বর সঠিক সম্পর্কটি সঠিক। আবার পি কিউ বাই কিউডি, পি কিউ বাই কিউডি সমান পি আর বাই আরই, এই সম্পর্কটাও আমাদের সঠিক। 3 নম্বর সম্পর্কটা বলছে পি কিউ বাই কিউ আর, না, পি কিউ বাই কিউ আর এই বাহুর সাথে কোনো সম্পর্ক নাই, কারণ আমাকে বলা হয়েছে যে বাহু সমান্তরাল যে বাহুটা থাকবে অর্থাৎ ডিই এই বাহুদ্বয় সংলগ্ন, এই সরলরেখা সংলগ্ন যে বাহু দুটো থাকবে সেই বাহু দুটোকেই সমান অনুপাতে বিভক্ত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ডিইটা পি কিউ এবং পি আর সংলগ্ন যে থাকবে, যে বাহু দুটি থাকবে সেটাই সমান অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এক্ষেত্রে কিউটার সাথে এই অনুপাতের কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা আমাদের ভুল তথ্য। তাহলে আমাদের সঠিক উত্তর পাচ্ছি 1 আর 2। দেখি কোন অপশনে 1 আর 2 দেওয়া আছে। 1 আর 2, হ্যাঁ, ক নম্বর অপশনে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো ক, 1 আর 2। এবার আমরা চলে যাব 2 নং প্রশ্নের সমাধানে। প্রথমে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে পিই সমান ই কিউ, পিএফ সমান এফ আর। তো আমরা বলতে পারি যেহেতু পিই সমান ই কিউ এবং পিএফ সমান এফ আর দেওয়া আছে, অর্থাৎ পি কিউ এর মধ্যবিন্দু ই এবং পি আর এর মধ্যবিন্দু এফ, এটা আমরা বলতে পারি। পরবর্তীতে বলা হচ্ছে পিডি, এই যে পিডি এই বাহুটা হলো কোণ কিউ পি আর এর সমদ্বিখণ্ড, অর্থাৎ পিডি এই বাহুটা হলো কিউ পি আর এর সমদ্বিখণ্ডক। তো আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে। এই 3টা সম্পর্কের আলোকে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2020 সালে। তো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এক্ষেত্রে কিউ পি আর এই কোণের অন্তর্দ্বিখণ্ডক হলো পিডি। এই পিডি রেখাটা বা অন্তর্দ্বিখণ্ডক পিডিটা যে বিপরীত বাহু কিউ আরকে যে দুটি অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ কিউডি বাই ডিআর, এই অনুপাতের পরিমাণটা হবে বা অনুপাতটা হবে কোণ সংলগ্ন, এই যে পি কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে অর্থাৎ পি কিউ আর পি আর এদের অনুপাতের সমান হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কিউপি বাই আর পি। তো দেখি এই অপশনটা আসলে আছে কি না। কিউডি বাই ডিআর সমান, আমাদের দরকার ছিল কিউপি, না এখানে অল্প একটু আছে, সেটা হলো কিউই আর নিচে আরেকটা আছে কিউই বাই আর এফ। হ্যাঁ, এটাও কিন্তু সমান, অর্থাৎ কিউপি সম্পূর্ণটা দেয়নি, এক্ষেত্রে আর পিওটা সম্পূর্ণ দিইনি, এই অর্ধেক অংশটুকু দিয়েছে। সুতরাং এক্ষেত্রে এটা সঠিক হবে, অবশ্যই সঠিক। তাহলে আমাদের 2 নম্বরটা সঠিক। আরেকটা শর্ত আছে আমাদের
যে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যবিন্দু বলা হয়েছে ই বিন্দু, অর্থাৎ পি ই সমান ই কিউ এটা বলা হয়েছে, এবং পি এফ সমান আর এফ তো এটা বলা হয়েছে। তো এই মধ্যবিন্দু দ্বয় যদি সংযোগ করা হয় তাহলে আমরা পাচ্ছি রেখাটা ই এফ। তা বলা হয়েছে যে যদি কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, সেই মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হবে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা আছে সেই তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ আমরা বলতে পারি সংযোজক রেখা মধ্যবিন্দু সংযোগ রেখাংশ আছে ই এফ, ই এফটা সমান্তরাল হবে কার সমান্তরাল হবে, যে ত্রিভুজের তৃতীয় বাহুটা থাকে অর্থাৎ কিউ আর এর সমান্তরাল হবে, এবং এই ই এফ এর পরিমাণটা হবে তৃতীয় বাহুর, অর্থাৎ ই এফ এর পরিমাণটা হবে ই এফ এর অর্ধেকের সমান। তাহলে আমরা বলতে পারি ই এফ সমান হাফ কিউ আর, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তার তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে হবে তার অর্ধেকের সমান। তো দেখি এই শর্তগুলো আছে কিনা বা মেনে চলে কিনা। প্রথম বলা হচ্ছে 1 নম্বর সম্পর্কে বলা হচ্ছে কিউ আর সমান 2EF, কিউ আর সমান 2EF। তো এই সম্পর্কটার সাথে মেলে আমরা যদি এক লাইন করি তাহলে আমরা বুঝতে পারবো এই টুটা যেহেতু ডান পাশে ভাগ আছে তাহলে বাম পাশে আসলে অবশ্যই গুণ হবে 2EF সমান কিউ আর। এবার যদি আমরা এটাকে ঘোরায় লিখি তাহলে কিউ আর সমান 2EF। সুতরাং আমাদের 1 নম্বর সম্পর্কটাও সঠিক। পরবর্তীতে আরেকটা সম্পর্ক আছে ইএফ সমান্তরাল কিউ আর। তো আমরা এখানে পেয়েছি ইএফ সমান্তরাল কিউ আর, সুতরাং এটাও সঠিক। তাহলে আমাদের 3 নম্বরও সঠিক, অর্থাৎ এক্ষেত্রে 1 2 3 তিনটা সম্পর্কই সঠিক। সুতরাং আমরা দেখি কোন অপশনে আছে 1 2 3, ঘ অপশন আছে, সুতরাং এক্ষেত্রে 2 এর ঘটা হলো সঠিক উত্তর। আমরা চলে যাব 3 নং প্রশ্নের সমাধানে। 3 চিত্রে সমবাহু ত্রিভুজ আছে পি কিউ আর এ পি কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ এ বিন্দুটা হলো পি কিউ এর মধ্যবিন্দু এবং বি বিন্দুটা হলো পি আর এর মধ্যবিন্দু। তো এই যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাদের 3টা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্ক 3টির আলোকে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, যে প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2020 সালে। তো আমরা দেখি যে আসলে কি হয়, যে আমরা জানি যদি কোনো ত্রিভুজের মধ্যবিন্দু সংযোজক করা যায়, অর্থাৎ পি কিউ এর মধ্যবিন্দু হলো এ এবং অর্থাৎ পি কিউ এর মধ্যবিন্দু হলো এ এবং পি আর এর মধ্যবিন্দু হলো বি। তো আমরা যদি এই ক্ষেত্রে কিউ আর বি যদি যোগ করি, অর্থাৎ এই মধ্যবিন্দুর সাথে এই কিউ বিন্দুটা যদি যোগ করি তাহলে কিউ বিটা হলো এই ত্রিভুজ অর্থাৎ পি কিউ আর এর মধ্যমা, কিউ বি হলো ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা। তো এই মধ্যমা আমরা জানি মধ্যমা ওই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি কিউ বি, ত্রিভুজ পি কিউ বি এই ত্রিভুজটা কার অর্ধেক হবে, পি কিউ আর এর অর্ধেক হবে। এটা কিন্তু আমরা লিখতে পারি হাফ পি কিউ আর। এবার আমরা কি করব, এই যে ত্রিভুজ পি কিউ আর এর ডান পাশে আছে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি বা ত্রিভুজ পি কিউ বি এটা বাম পাশে আসলে অবশ্যই ভাগ হবে, ভাগ মানে নিচে যাবে, পি কিউ আর সমান এই পাশে থাকছে 1/2। তো এবার যদি আমরা অনুপাত হিসেবে লিখি তাহলে আমরা পাবো ত্রিভুজ পি কিউ বি ইস টু ত্রিভুজ পি কিউ আর সমান 1:2। এখন আমরা এই ত্রিভুজটাকে এই অংশটুকু আমরা বেছে নিব, অর্থাৎ পি কিউ বি এই ত্রিভুজটা আমরা বিবেচনা করি। তো এই পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এ, এবার আমরা এই মধ্যবিন্দুর সাথে এই বি বিন্দুটা যদি যোগ করি তাহলে এক্ষেত্রে এই পি কিউ বি এর মধ্যবিন্দু কিন্তু মধ্যমা কিন্তু এ বি হয়ে গেল, অর্থাৎ এ বি এই মধ্যমা পি কিউ বি এই ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলো, অর্থাৎ পি এ বি সমান কিউ এ বি, অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু সমান হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ পি এ বি সমান ত্রিভুজ এ বি কিউ, এটা লিখতে পারি। বা এবার এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তথা আমরা লিখতে পারি পি এ বি বাই ত্রিভুজ এ বি কিউ সমান 1 থাকে পাশে। তো এটাকে যদি আমরা ইস2 ভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি এ বি ইস টু ত্রিভুজ এ বি কিউ সমান, এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে 2টা অংশ আছে এখানে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1:1, এটা আমরা লিখতে পারি। এবার যদি আমরা এই ত্রিভুজটাকে বিবেচনা করি অর্থাৎ কিউ বি আর, তো এই কিউ আর এর মধ্যবিন্দু আমরা একটা ধরে নিই, এক্ষেত্রে একটা বিন্দু ধরে নিলাম ডি। তো এবার যদি
এই ডি বিন্দু এবং বি বিন্দু যদি যোগ করা হয় তাহলে এই ত্রিভুজ অর্থাৎ কিউ বি আর এই ত্রিভুজের মধ্যবিন্দু আমরা পেলাম, মধ্যমা পেলাম বিডি। তাই এই মধ্যমাটা এই কিউ বি আর এই ত্রিভুজটিকে সমান 2 অনুপাতে বিভক্ত করে ফেলে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ বিডি সমান ডিবি আর, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ আর এই ত্রিভুজটার মধ্যমাগুলো একটা অংশ, দুটো অংশ, তিনটা অংশ, চারটা অংশে বিভক্ত, অর্থাৎ চারটাই কিন্তু সমান অংশ বিভক্ত হয়েছে। এবার আমরা এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে পি এ বিটি এ অংশটা হলো সম্পূর্ণ, অর্থাৎ পি কিউ আর এই ত্রিভুজটির 4 ভাগের 1 ভাগ। আবার যদি বলা হয় যে এ বি কিউ এই অংশটা সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, তাহলে প্রত্যেকটাই এই ছোটো ছোটো প্রত্যেকটাই ত্রিভুজ হবে বড় ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। সুতরাং এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ পি কিউ আর এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি পি এ বির ক্ষেত্রে যদি লিখতে পারি, অর্থাৎ পি এ বি যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজটা পাবো। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সমান ত্রিভুজ পি এ বি, এটা কেমন হবে? 4 গুণ হবে। অর্থাৎ ত্রিভুজ পি এ বি এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা সম্পূর্ণ ত্রিভুজটা পাবো পি কিউ আর। বা এই ক্ষেত্রে যদি আমরা পি এ বিকে বিবেচনা করি, অর্থাৎ পি এ বি এই ত্রিভুজের 4 গুণ করলে আমরা পি কিউ আর পাবো। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর সমান 4 ইন্টু ত্রিভুজ পি এ বি। এই ত্রিভুজ পি এ বি এটাকে আমরা একটু বাম পাশে নিয়ে আসি, তাহলে অবশ্যই সে নিচে চলে যাবে, পি কিউ আর এর নিচে যাবে। এই পাশে গুণ ছিল, বাম পাশে আসলে অবশ্যই ভাগ হবে। ভাগ থাকলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি এ বি সমান, ডান পাশে থাকছে তাহলে শুধু 4। এবার যদি অনুপাত হিসেবে আমরা এটাকে লিখি তাহলে আমরা পাবো ত্রিভুজ পি কিউ আর ইস টু ত্রিভুজ পি এ বি সমান। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এই পাশে 2 জন আছে, সুতরাং এই ক্ষেত্রে 2 জন হবে। আমরা জানি 4 এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 4:1। তো এবার এই সম্পর্কগুলো দেখি আসলে মিলাই সম্পর্কগুলোর সাথে যে আসলে ঠিক আছে কিনা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ পি এ বি এর অনুপাত হবে 4:1। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এটা মিলেছে, সুতরাং এটা সঠিক সম্পর্ক। আমাদের 2 নম্বরটা হচ্ছে ত্রিভুজ পি কিউ বি এবং ত্রিভুজ পি কিউ আর 1:2। হ্যাঁ, এটার সাথে আমাদের 2 নম্বরটা মিলেছে। এবং পি এ বি আর এ বি কিউ, পি এ বি এবং এ বি কিউ 1:1, হ্যাঁ এটাও মিলেছে। সুতরাং আমাদের 3টা সম্পর্ক এখানে সঠিক। সুতরাং আমাদের অপশনগুলো এবার দেখতে হবে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। আমরা চলে যাবো এবার 4 নং প্রশ্নের সমাধানে। 4 চিত্রে ডিই সমান্তরাল কিউআর এবং কিউআর সমান 6.5 সেন্টিমিটার যদি হয় তাহলে ডিপিই কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2020 সালে। তাহলে আমাদের কী কী সম্পর্কগুলো দেওয়া আছে বলা হচ্ছে ডিই, অর্থাৎ এই যে এই বাহুটা এবং কিউআর এই বাহুটা পরস্পর সমান্তরাল এবং কিউআর এর মান দেওয়া আছে 6.5 সেন্টিমিটার। বলা হচ্ছে আমাদের পিডিই অর্থাৎ এই কোণটা কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো আমরা চিত্রে একটু দেখতে পাচ্ছি যে পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে পির মান দেওয়া আছে 55 ডিগ্রি, আর এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, কিন্তু এখানে কিউ এর মানটা নেই। তা আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এই ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের মান যোগ করে আমরা বিয়োগ করি তাহলে আমরা পি কিউ এর মানটা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে কিউ এর মানটা হবে 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। 180 থেকে এই দুটো আমরা যদি যোগ করি, এটা যোগ করলে আমরা পাবো 115 ডিগ্রি। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 65 ডিগ্রি। তত আমরা কিউ এর মান পেলাম 65 ডিগ্রি। এবার বলা হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে পি কিউ। তো আমরা জানি যদি দুটো সমান্তরাল রেখা হয় এবং তাদের যদি একটা ছেদক হয় তাহলে ছেদবিন্দুতে এই যে অনুরূপ কোণ উৎপন্ন হয় এবং এই অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তো এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি। সুতরাং এই কোণটার মান হবে 65 ডিগ্রি। অর্থাৎ পিডিই এই কোণের মান হবে 65 ডিগ্রি। তাহলে আমরা 4 নম্বরে সঠিক উত্তর পাচ্ছি 65 ডিগ্রি গতে আছে, সুতরাং এটা হলো সঠিক উত্তর। আমরা এবার চলে যাবো 5 নং প্রশ্নে সমাধানে। 5 নং প্রশ্নে বলা আছে যে উপরের চিত্রে ডিই কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। ডিই এই যে ডিই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে কিউআর এর মান 6.5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তো আমরা উপরের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটাও ডিই এবং কিউআর পরস্পর সমান্তরাল রেখা এবং এদের পিআরটা ছেদক,
সুতরাং এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে কারণ এরা অনুরূপ কোণ এই জন্য এটাও 60 ডিগ্রি হবে। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে PDE এবং PQR এই ক্ষেত্রে ত্রিভুজের প্রত্যেকটা কোণ একে অপরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই ক্ষেত্রে ছোট ত্রিভুজের ক্ষেত্রে পি কোণ সমান বড় ত্রিভুজের পি কোণের মান একই। আবার ছোট ত্রিভুজ অর্থাৎ PDE এই ত্রিভুজের ডি কোণ সমান, আবার আমরা যদি বড় ত্রিভুজে যাই PQR কিউ কোণ সমান এই ত্রিভুজের ডি কোণ সমান, আবার এই ত্রিভুজের আর কোণ এই ত্রিভুজের ই কোণের সমান হচ্ছে, আর পি কোণ তো সাধারণ কোণ, সুতরাং এটা সমান তো হচ্ছেই। সুতরাং আমরা বলতে পারি যে PDE অর্থাৎ ত্রিভুজ PDE ও ত্রিভুজ PQR অর্থাৎ এই ত্রিভুজগুলোর কোণগুলো সমান হওয়ার কারণে, এই ত্রিভুজের কোণগুলো সমান হওয়ার কারণে এরা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। তা সদৃশ কোণী হওয়ার কারণে আমরা জানি যে সদৃশ কোণী হওয়ার কারণে তাদের বিপরীত, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। দুটি ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত তো সমান হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে যদি বলা হয় যে PD বাই PQ সমান DE বাই QR সমান PE বাই PR, অর্থাৎ এটা আমরা সদৃশ কোণী ত্রিভুজের জন্য এটা আমরা লিখতে পারি। তো যেহেতু আমাদের এই DEর মানটা নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এই দুইটা আর PDর মান এবং PQ এর মানটা দেওয়া আছে বিধায় এবং QR এর মান দেওয়া আছে বিধায় আমরা এই বাহুগুলো নিই, এটা আমাদের দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকের মান জানি, মানগুলো আমরা এবার বসিয়ে দেব। তাহলে PDর মান আমরা জানি, PDর মান জানি 2 সেন্টিমিটার, 2 দিয়ে হলো PQ এর মান হলো PD যোগ PQ অর্থাৎ 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 5 সমান DEর মানটা আমাদের নির্ণয় করতে হবে, এটাকে রেখে দিব। আর QR এর মান দেওয়া আছে 6.5 সেন্টিমিটার, 6.5। এ পর্যায়ে আমরা এবার আর গুণন করব, 5 আর D যদি আমরা গুণ করি তাহলে 5D পাবো সমান 6.5 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 13, বা আমরা শুধু D এর মান নির্ণয় করব বিধায় 5টা এই পাশে পাঠিয়ে দেবো, অর্থাৎ 13/5। অতএব DE সমান আমরা যদি 13কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2.6 সেন্টিমিটার। তাহলে D এর মান হলো 2.5 সেন্টিমিটার, 2.6 সেন্টিমিটার। তো দেখি 2.6 সেন্টিমিটার কোথায় আছে, আমরা কত নম্বর অপশনে দেখতে পাচ্ছি, গ নম্বর অপশনে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর গ। আমরা এবার চলে যাব 6 নং প্রশ্নের সমাধানে। 6 চিত্রে AB গ্রেটার দ্যান AC অর্থাৎ এক্ষেত্রে AB বাহুটা বড় AC থেকে বড় হবে এবং PA সমান্তরাল, এই যে PA আর CQ পরস্পর সমান্তরাল। তো নিচের কোনটি সঠিক, অর্থাৎ সম্পর্ক দেওয়া আছে 4টা, আমাদের কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2020 সালে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কোণের সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক করেছে। আমরা জানি ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই ক্ষেত্রে এ কোণের অন্তর্দ্বিখণ্ডক হলো AP। এই AP অন্তর্দ্বিখণ্ডক তার বিপরীত বাহু এই কোণের, অর্থাৎ এ কোণের অন্তর্দ্বিখণ্ডক হলো AP তথা এই কোণের বিপরীত বাহুটা হলো BC। তাহলে এই অন্তর্দ্বিখণ্ডক AP BC বাহুকে যেভাবে যে অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ BP:PC এইটা হবে, অর্থাৎ এই বাহুর অনুপাতটা হবে এই কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে তার অনুপাতের সমান। এই যে কোণ সংলগ্ন যে বাহু দুটি আছে অর্থাৎ BA:AC, এটা হবে এই কোণের অন্তর্দ্বিখণ্ডকের যে সম্পর্ক অনুসারে আমরা এটা লিখতে পারি। এখন দেখি এই সম্পর্কটা কোন সম্পর্কে আছে, এই অনুপাতটা কোন সম্পর্কের সাথে মেলে সেটা আমরা দেখি। এক্ষেত্রে AB AP BP, এটা একটু ঘোরায় লিখেছে আমরা, তাহলে একটু ঘোরায় লিখি। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু ঘোরায় লিখি, অর্থাৎ এক্ষেত্রে আগে PCটা লিখেছে, তাহলে আমরা যদি PC লিখি PC এটা লিখতে পারি আমরা PC:PB সমান, তো যেহেতু আগে এই পাশে লিখেছি আমরা এটা আগে লিখব, তথা এই ক্ষেত্রে আমরা AC লিখব, AC:, পরবর্তীতে PB লেখা হয়েছে, এবার আমরা লিখব তাহলে AB।
এটাকে আবার একটু ঘুরিয়ে লেখা হয়েছে, অর্থাৎ AC ইজ টু AB সমান PC ইজ টু PB, AC ইজ টু AB, PC ইজ টু PB। সুতরাং আমাদের এক্ষেত্রে 6 নম্বরে কটা সঠিক, সুতরাং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ক, আর বাকি অপশনগুলো আমাদের দেখার প্রয়োজন হবে না, কারণ আমরা সঠিক উত্তর তো পেয়েই গেছি। আমরা এবার চলে যাব 7 নং প্রশ্নের সমাধানে। 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উপরের চিত্র অনুসারে, অর্থাৎ এই চিত্র অনুসারেই আমাদের যে 3টা সম্পর্ক দেওয়া আছে, এই এর আলোকে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2020 সালে। আমাদের 1 নম্বর সম্পর্কটা বলছে ACQ এবং ACAP সমান কিনা, অর্থাৎ আচ্ছা আমরা জানি যে এই রেখাটা অর্থাৎ AP রেখা এবং QC রেখা পরস্পর সমান্তরাল রেখা, এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল রেখা, এবং এইটা তাদের ছেদক, এটা তাদের ছেদক। তাহলে ছেদ বিন্দুতে কী কোণ উৎপন্ন হয়? একান্তর কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর একান্তর কোণ। তথা আমরা এবার বলতে পারি ACQ সমান CAP। সুতরাং 1 নম্বর সম্পর্কটি সঠিক। আমরা এবার 2 নম্বরে চলে যাব। বলা হচ্ছে কোণ BAP এবং AQC, BAP আর AQC। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা AP রেখা এবং CQ রেখা পরস্পর সমান্তরাল রেখা, এবং এদের ছেদকটা হলো BQ, এদের ছেদক। তাহলে ছেদ বিন্দুতে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণকে আমরা বলি অনুরূপ কোণ। তাহলে এই অনুরূপ কোণ ছেদকে যদি একই হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি BAP অর্থাৎ এই কোণটা এবং AQC এই কোণটা পরস্পর সমান, তাহলে এটাও সঠিক। পরবর্তীতে বলা হচ্ছে 3 নম্বর সম্পর্কটা বলা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ABP অর্থাৎ ABP এই ত্রিভুজ ক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র ACP অর্থাৎ এই ত্রিভুজ ক্ষেত্র সমান। না, সমান হবে না, কারণ আমাদের এখানে শর্তই দেওয়া ছিল যে AB গ্রেটার দ্যান AC। AB গ্রেটার দ্যান আমাদের চিত্র থেকে সহজে বোঝা যাচ্ছে না, তো আমরা যদি এইভাবে একে নিই তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে ACটা ABটা অনেকটা বড় হবে, এটা যদি A হয় এটা B হবে, তাহলে ABটা বড়, কার থেকে বড় হবে? সির থেকে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা অন্তর্দ্বিখণ্ডক অঙ্কন করি তাহলে আমরা এইভাবে আঁকতে পারবো। তাহলে এই ত্রিভুজটা যেহেতু এই বাহুটা বড়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে? মোটেও হবে না, যেহেতু একটা বাহু বড় হয়ে যাচ্ছে এই বাহুর তুলনায়, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3 নম্বর সম্পর্কটা ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর আসছে 7-এর ক আসছে সঠিক উত্তর। আমরা চলে যাবো 8 নং প্রশ্নের সমাধানে। 8 চিত্রে ST সমান্তরাল QR হলে 3টা সম্পর্ক দেওয়া আছে, 3টি সম্পর্ক আলোকে কোনটি সঠিক সেটা নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমাদের শর্ত দেওয়া আছে ST সমান্তরাল QR, অর্থাৎ ST আর এই QR পরস্পর সমান্তরাল। তো আমরা জানি যে ত্রিভুজের যদি একটি বাহু সমান্তরাল হয়, অর্থাৎ একটি ভূমির যে কোনো বাহুর সমান্তরাল যদি একটি রেখা হয়, তাহলে এই রেখার এই সমান্তরাল রেখাটা ওই সমান্তরাল রেখা সংলগ্ন যে বাহু দুটি থাকবে সেই বাহু দুটির সমান অনুপাতে বিভক্ত করে ফেলে। অর্থাৎ এই যে ST রেখা, কিউআরের সমান্তরাল রেখা হলো ST, তো এই ST রেখা এই সংলগ্ন বাহু আছে PQ এবং PR, এই PQ এবং PR ST রেখার সমান অনুপাতে বিভক্ত করে ফেলবে। অর্থাৎ PS বাই SQ, PS বাই SQ সমান PT বাই TR, PS বাই SQ সমান PT বাই TR। তাই এটাকে যদি অনুপাত হিসেবে লেখা হয় তাহলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ 1 নম্বর সম্পর্কটি সঠিক। তা যেহেতু এই বাহু অর্থাৎ ST এবং QR পরস্পর সমান্তরাল এবং এদের ছেদক আছে এটা, তাহলে এক্ষেত্রে ছেদকের একই পাশে অনুরূপ কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এক্ষেত্রে PST সমান PQR সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি যেহেতু ছেদক এই পাশে PR, সুতরাং ছেদকের একই পাশে উৎপন্ন কোণটা অনুরূপ কোণ, অর্থাৎ এক্ষেত্রে PTS এবং PRQ পরস্পর সমান হবে। অনুরূপভাবে এ কোণটা উভয় ত্রিভুজের সাধারণ কোণ, অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই সমান তো হবেই। তা আমরা বলতে পারি যে তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হচ্ছে বিধায় এই দুইটা ত্রিভুজ অর্থাৎ PST এবং PQR এটাকে যদি আলাদা করে নিয়ে যায় তাহলে এরকম আমরা পাবো, অর্থাৎ এরকম আমরা দুইটা ত্রিভুজ পাবো। তাহলে যেহেতু এই ত্রিভুজের P কোণ, এই ত্রিভুজের P কোণ, এই ত্রিভুজের Q কোণ, এই ত্রিভুজের S কোণ এবং এই ত্রিভুজের R কোণ, এই ত্রিভুজের T কোণের সমান আছে, অর্থাৎ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান বিধায় এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী।
তাহলে আমাদের 2 নম্বর সম্পর্কটাও সঠিক। এবার 3 নম্বর বলা হচ্ছে এসটি সমান্তরাল হাফ, অর্থাৎ এসটিটা হবে কিউ আর এর অর্ধেক। হ্যাঁ হতো, কখন হতো? যখন এই ত্রিভুজের মধ্যবিন্দু বলা হতো, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমাদের মধ্যবিন্দু যদি এস টি, অর্থাৎ এই মধ্যবিন্দু সংযোগ রেখাংশ যখন এসটি হতো, তখন এই ক্ষেত্রে আমরা এই সম্পর্কটা লিখতে পারতাম। কিন্তু যেহেতু মধ্যবিন্দু না, সুতরাং এই সম্পর্কটা আমাদের ভুল। তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 আর 2 সঠিক সম্পর্ক পাচ্ছি, যার কারণে আমাদের সঠিক উত্তর এই ক্ষেত্রে হবে ক, 1 আর 2। আমরা চলে যাবো এবার 9 নং প্রশ্নের সমাধানে। 9, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ হলে ত্রিভুজ এবিসি ইস টু ত্রিভুজ এপি কিউ এর মান কোনটি? এই প্রশ্নটি আমাদের এসেছে দিনাজপুর বোর্ড 2020 সালে। সুতরাং এক্ষেত্রে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি, এ বি সি, তো এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু হলো পি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো কিউ। তো এইগুলো যদি হয় তাহলে আমাদের এবিসি আর এপি কিউ, তাহলে এবিসি এবং এপি কিউ, তো এপি কিউ বানাতে গেলে আমাকে অবশ্যই, আচ্ছা আপাতত এইটা যোগ করি আমরা যদি, তাহলে এ বিসি এই ত্রিভুজের বি কিউটা হলো মধ্যমা, ওই মধ্যমা সমান ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করা, অর্থাৎ এ বি কিউ সমান বি সি কিউ, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা সমান হবে। এবার যদি আমরা এই অংশটা যদি যোগ করি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণটা না নিয়ে এই ত্রিভুজটা নিতে হবে, অর্থাৎ এ বি কিউ। তাহলে এ বি কিউ ত্রিভুজটির পি কিউ হলো মধ্যমা, যার কারণে এরাও সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। এবার যদি আমরা তুলনা করে এইভাবে করি যে বিসি এর মধ্যবিন্দু একটা নিই, যেটা আমরা ধরে নিচ্ছি ডি। এবার যদি কিউডি যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এই কিউডি মধ্যমাটা সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাগ পেলাম 1 2 3 4, অর্থাৎ এ বি সি এই পুরো ত্রিভুজটার খণ্ড হলো 4টা খণ্ড, অর্থাৎ 4টাকে যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ ত্রিভুজটা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তুলনা করে লিখতে পারি, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের সাথে তুলনা করি, সেটা যেহেতু এক্ষেত্রে দেওয়া আছে এপি কিউ, অর্থাৎ এই যে ত্রিভুজটার সাথে আমরা তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা হবে কোন ত্রিভুজের 4 গুণ? এপি কিউ এই ত্রিভুজটার 4 গুণ, তাহলে ত্রিভুজ এ বি এপি কিউ। এবার যেহেতু আমাদের অনুপাত বানাতে হবে, সুতরাং এই যে ত্রিভুজ এপি কিউ এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, বা ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ পি কিউ সমান 4। এবার যদি আমরা অনুপাত হিসেবে লিখি তাহলে ত্রিভুজ এ বি সি ইস টু ত্রিভুজ এ পি কিউ সমান 4। এক্ষেত্রে আমাদের 2টা নিয়ে আসতে হবে, তাহলে 4-এর নিচে একটা 1 আছে আমরা জানি, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে 4:1, তো দেখি এই 4:1 কোন অপশনের সাথে মিলে যায়? ঘ সাথে মিলছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। আমরা চলে যাব 10 নং প্রশ্নের সমাধানে। 10, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ সদৃশ এবং এ বি ইস টু ডিই সমান 2:3 হলে ত্রিভুজ ডিই এফ ইস টু ত্রিভুজ এ বি সি এর মান কোনটি? এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2020 সালে। 2টি ত্রিভুজ সদৃশ হইলে ওই 2টি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান। তথা এক্ষেত্রে আমাদের প্রথমে বলা হয়েছে ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ ইস টু ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের অনুরূপ বাহুগুলো এক্ষেত্রে দেওয়া আছে। অনুরূপ বাহু যেহেতু আমাদের একটু উল্টো করে দেওয়া আছে, এবি প্রথমে ডিইএফ এর নাম রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা একটু ঘুরাই লিখব ডিই, অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সমান হবে, অর্থাৎ ডিই স্কোয়ার ইস টু এ বি স্কোয়ার। তাহলে ডি এর মানটা দেওয়া আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি এর মানটা দেওয়া আছে 3, তো আমরা এক্ষেত্রে 3 স্কোয়ার লিখতে পারি, এবং এ বির মানটা দেওয়া আছে 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9 এবং 2 স্কোয়ার মানে হলো 4, অর্থাৎ 9:4 আমাদের সঠিক উত্তর। দেখি 9:4 অপশনে রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খ অপশনে রয়েছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর। এরই সাথে সাথে আমাদের টাইপ 1-এ যে নির্বাচিত 10টি প্রশ্ন ছিল সেই 10টি প্রশ্নের আলোচনা আমাদের শেষ। আমরা চলে যাব 2 নং টাইপের নির্বাচিত বিষয়ের সময়ের উপর। টাইপ 2 রেখা প্রতিসাম্য, যার আলোকে আমরা 8টি বহু নির্বাচনী প্রশ্নের বিশ্লেষণ করব। 11, একটি সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি? এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2017 সালে। আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান তাদেরকে সমবাহু ত্রিভুজ বলে থাকি আর কি। তাহলে সমবাহু ত্রিভুজ হলো 3টা বাহু সমান। এবার যদি আমরা প্রতিসাম্য রেখা অঙ্কন করা হয়, অর্থাৎ আমরা যদি রেখা অঙ্কন করি তাহলে আমরা যদি
এটাকে যদি যোগ করি তাহলে সমান 2 ভাগে ভাগ হবে। আবার যদি এটা এই বাহুর মধ্যবিন্দু এবং এই কোণটাকে যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু সমান 2 ভাগে ভাগ হবে। আবার যদি এই কোণটাকে করি তাও সমান 2 ভাগে ভাগ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা 1 2 3, প্রতিসম রেখা হলো 3টা। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর 3 দেখি কোন অপশনে আছে, আমরা পেয়ে গেছি ঘ অপশন আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। এবার আমরা 12 নং প্রশ্নে চলে যাই। 12 নং প্রশ্নে দেওয়া হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের কতটি প্রতিসম রেখা আছে। এই প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2019 সালে। তো এই ক্ষেত্রে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়ে আসছি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হলে যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান তাদেরকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমরা যদি এটা প্রতিসম রেখা অঙ্কন করি, অর্থাৎ রেখা দিয়ে যদি ভাগ করা যায় সমান 2 ভাগে, তাহলে সেটা কী হবে, প্রতিসম রেখা। তো এই অংশ এই অংশের সাথে সম্পূর্ণ মিলে যায়, যার কারণে আমরা এটা প্রতিসম রেখা বলতে পারি। অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। আমরা যদি পূর্বের মতো অর্থাৎ সমবাহু ত্রিভুজের মতো যেমন ভাগ করলাম, রেখা অঙ্কন করলাম, এইটা কিন্তু এইভাবে দিয়ে যাবে না। আবার যদি এইটা এইভাবে করি তাও সম্ভব না, অর্থাৎ 2 অংশ সমান 2 অংশে ভাগ হবে না, যার কারণে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে একটি। আমরা যদি একটু কাগজ নিয়ে বিশ্লেষণ করতে পারি তাহলে মনে সুবিধা হবে। আমরা যদি এই অংশটা, এই কাগজটা, এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা আকৃতির একটা কাগজ, এটাকে যদি আমরা লম্বভাবে ভাগ করি তাহলে একটি অংশ অপরটির অংশের সাথে সম্পূর্ণভাবেই মিলে যায়, অর্থাৎ এটা হলো সম্পূর্ণ মিলে যায়। কিন্তু যদি আমরা এই অংশটা এই বরাবর যদি আমরা ভাগ করি, এটা হলো মধ্যবিন্দু, তো এটাকে যদি আমরা ভাগ করি আমরা দেখতে পাচ্ছি এই অংশের সাথে সম্পূর্ণ মিলে যায়নি, অর্থাৎ আমাদের কিছু অংশ বাড়তি রয়েছে। আমরা যদি এবার এই অংশের সাথে তুলনা করি, যদি এই বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলেও কিন্তু এই বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলেও কিন্তু আমাদের এই ভাঁজটা একটি অংশের সাথে আরেকটি অংশের সাথে মিলবে না, অর্থাৎ একটি অংশ অপরটি অংশের ওপর সমাপতিত হবে না। বিধায় এটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে একটি। তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর পাচ্ছি একটি, যেটা ঘ অপশনে দেওয়া আছে। তাহলে বারের সঠিক উত্তর হলো ঘ। আমরা চলে যাব 13 নং প্রশ্নের সমাধানে। 13 বলা আছে ত্রিভুজ এবিসি এবি সমান এসি এর প্রতিসম রেখা কতটি। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এবি আর এসি যদি বাহু যদি সমান হয় তাহলে এটা কী ধরনের ত্রিভুজ, এটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কতটি আমরা দেখলাম, ইতিমধ্যেই দেখেছি একটি, সুতরাং 13 সঠিক উত্তর ক। এবার 14 নং প্রশ্নে চলে যাব আমরা। 14 রম্বসের প্রতিসম রেখা কতটি, রম্বসের প্রতিসম রেখা কতটি। তো রম্বসের প্রতিসম রেখা আমরা রম্বস সম্পর্কে একটু জেনে নিই। রম্বস হলো যে চতুর্ভুজের 4টা বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমান নয় বা সমকোণ নয়, সেই চতুর্ভুজটিকে আমরা বলবো রম্বস। আমরা চিত্রে একটি রম্বসের ছবি এঁকে নিয়ে এসেছি। এবার আমরা যদি রেখা অঙ্কন করি, অর্থাৎ আমরা যদি এইভাবে যদি এটাকে দাগ দিই তাহলে কি সমান 2 অংশে ভাগ হবে, এই অংশ আর এই অংশ কি সমান হবে, একে অপরের সাথে মিলিত হয়ে যাবে বা সমাপতিত হবে, মোটেই না। আবার যদি এই অংশ বরাবর যদি আমরা রেখা অঙ্কন করি তাহলে কিন্তু একটা অংশ অপরটি অংশের উপর সমাপতিত হবে না, সুতরাং এটা হলো না। আমরা যদি এইভাবে করি, আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমরা করি তাহলে এই অংশটা অপর অংশের সাথে সম্পূর্ণরূপে সমাপতিত হবে, সুতরাং এটা একটা গেল। আমরা যদি অনুরূপভাবে আরেকটা কোণগুলো যোগ করি বা রেখা অঙ্কন করি এই কোণ বরাবর, তাহলে কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের রম্বসের ক্ষেত্রে প্রতিসম রেখা হলো 1 2, এক্ষেত্রে সঠিক উত্তর হলো 2টি, আমাদের খ অপশনে রয়েছে, সুতরাং এটা সঠিক উত্তর 2। আমরা চলে যাব 15 নং প্রশ্নের সমাধানে। একটি বর্গের কতটি প্রতিসম রেখা আছে, একটি বর্গের। তা আমরা বর্গের সংখ্যা অনুসারে আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা বর্গ বলে থাকি। তো দেখি বর্গের আসলে কতটা প্রতিসম রেখা আছে। এই ক্ষেত্রে আমরা একটা বর্গ অঙ্কন করে নিয়েছি। এবার যদি আমরা বর্গের যদি এইভাবে রেখা অঙ্কন করি বর্গের সাথে, অর্থাৎ এইটাকে সমান 2 ভাগে যদি আমরা যদি রেখা অঙ্কন করি তাহলে সমান 2 একটা অংশ অপরটি অংশের সাথে মিলিত হয়ে যাবে, অর্থাৎ এটা প্রতিসম রেখা একটা হলো। আমরা যদি এই বরাবর একটা
রেখা কল্পনা করি তাহলেও কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। আবার যদি এইটা বরাবর করা হয় তাহলেও কিন্তু একে অপরটির অংশের উপর মিলিত হয়ে যাবে। আবার যদি এই বরাবর রেখা অঙ্কন করা হয় তাও কিন্তু মিলিত হয়ে যাবে। অর্থাৎ বর্গের প্রতিসাম্য রেখা হলো 1টা 2টা 3টা 4টা। বর্গের প্রতিসাম্য রেখা হলো 4টা। তো দেখি কোন অপশনে দেওয়া আছে 4টা, আমাদের 4টা দেওয়া আছে 8টা 6টা 4টা, গ অপশন। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর গ। আমরা চলে যাব 16 নং প্রশ্নের উত্তরে। বৃত্তের প্রতিসাম্য রেখা কয়টা? বৃত্তের প্রতিসাম্য রেখা কতটি সেটা জানার জন্য আমাদের একটু চিত্রটা এঁকে নিই, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। আমরা চিত্রে একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। যে বৃত্তকে যদি আমরা এই বরাবর একটা রেখা কল্পনা করি তাও একটি অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। যদি এই রেখা বরাবরও কল্পনা করা হয় তাও আমরা একটি অংশ অপরটির অংশের উপর মিলিত হবে। আবার যদি এই রেখা বরাবর কল্পনা করা হয় তাও একটি অংশ অপরটির অংশের উপর মিলিত হবে। এই বরাবর যেদিকে আঁকা যায় না কেন অসংখ্যবার এরকম একটি অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। অর্থাৎ বৃত্তের প্রতিসাম্য রেখা হলো অগণিত অর্থাৎ অসংখ্য। এক্ষেত্রে তাহলে আমাদের সঠিক উত্তর আসবে ঘ। আমরা এবার চলে যাব 17 নং প্রশ্নের সমাধানে। 17 সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে? এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে। তো আমরা একটি ষড়ভুজের চিত্র এঁকে নিয়েছি। তো আমরা যদি রেখা কল্পনা করি বা রেখা অঙ্কন করি তাহলে আমরা পাবো, যদি আমরা এই রেখা বরাবর কল্পনা করি বা অঙ্কন করি তাহলে একটা প্রতিসাম্য পাবো। যদি আমরা এই রেখা বরাবর কল্পনা করি তাহলে একটা প্রতিসাম্য পাবো। এই রেখা বরাবর কল্পনা করি তাহলে একটা প্রতিসাম্য আমরা পাবো। আবার এবার আমরা যদি এই বরাবর রেখা অঙ্কন করি তাও কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। আবার যদি এই অংশের উপরেও যদি একটা রেখা কল্পনা করা হয় তবেও কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর সমাপতিত। আবার এই অংশটার উপরেও যদি একটা রেখা কল্পনা করা হয় বা রেখা অঙ্কন করা হয় তাহলেও কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর সমাপতিত হবে। তাহলে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6। তাহলে আমরা পেলাম 6টি প্রতিসাম্য রেখা। তাহলে ষড়ভুজ কেমন হবে? সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা হবে 6টি, যেখানে সঠিক উত্তর খ। আমরা 18 নং প্রশ্নের সমাধানে চলে যাই। চিত্রটির মোট কতটি প্রতিসাম্য রয়েছে? এই ক্ষেত্রে আমাদের একটা চিত্র অবশ্যই দেওয়া আছে। এই চিত্রে প্রতিসাম্য রেখা কতটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে এই চিত্রটার যদি আমরা কর্ণ বরাবর রেখা অঙ্কন করি তাহলে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা এই অংশের উপর সম্পূর্ণভাবে মিলে যাবে। আবার যদি এই কর্ণ বরাবর যদি আমরা একটা রেখা দিই তাহলে কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর মিলিত হবে। এবার যদি আমরা সোজা করে একটা দাগ দিই বা রেখা কল্পনা করি এভাবে তাহলে কিন্তু একটা অংশ অপরটির অংশের উপর মিলিত হয়ে যাবে। আবার যদি এই বরাবর আমরা একটা রেখা কল্পনা করি আনুভূমিক বরাবর তাও কিন্তু আমাদের একটি অংশ অপরটির অংশের উপর মিলিত হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে রেখা পেলাম 1টা 2টো 3টা এবং 4টা রেখা পেলাম। তাহলে এই চিত্রটির কতটা প্রতিসাম্য পেলাম? আমরা 4টি প্রতিসাম্য রেখা পেলাম। সঠিক উত্তর 4। আমরা আমাদের 2 নং টাইপের আলোকে যে 8টি প্রশ্ন ছিল সেটা আমরা শেষ করলাম। আমরা এবার টাইপ নম্বর 3-এ চলে যাব। টাইপ 3 ঘূর্ণন প্রতিসাম্য এবং ঘূর্ণন কোণ, যার আলোকে আমরা 19 থেকে 29 তথা 11টি প্রশ্ন নির্বাচন করা হয়েছে, আমরা তার বিশ্লেষণ করব। ঘূর্ণন প্রতিসাম্য হলো কোনো বস্তুকে 360 ডিগ্রি বরাবর যদি আমরা ঘোরাই তাহলে সেই বস্তুর আদি অবস্থান যতবার ফিরে পাই সেটাই তার ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা। তো এই ক্ষেত্রে তো আমরা জানি বর্গ হলো যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে এবং প্রত্যেকটি কোণ সমকোণ। যার কারণে আমরা যদি এই বর্গকে 360 ডিগ্রি ঘুরাই তাহলে 4 বার অর্থাৎ 90 ডিগ্রি পরপর আমরা ওই একই বর্গ আমরা ফিরে পাবো। যার কারণে বর্গের ঘূর্ণন প্রতিসমতা হবে 4, যেখানে সঠিক উত্তর ঘ। বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার 20। বৃত্তের ঘূর্ণন প্রতিসমতার মাত্রাগত এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2020 এবং বরিশাল বোর্ড 2017 সালে। তো বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা, কারণ বৃত্ত তো আমরা যেদিকে ঘোরা না কেন একটু একটু করে ঘোরালে আমরা অসংখ্য ঘূর্ণন একই রকম বৃত্ত আমরা পাবো, যার কারণে বৃত্তের ঘূর্ণন প্রতিসমতা অসীম হবে। এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। 21
চার পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2019 সালে। তা চার পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যান, চার পাখা বিশিষ্ট যদি একটা সিলিং ফ্যান হয় তাহলে সেটা কিন্তু একটা বর্গের ন্যায় হবে, যার কারণে আমরা বর্গের যদি চার ঘূর্ণন প্রতিসমতা 4 পাই তাহলে চার পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানেরও ঘূর্ণন প্রতিসমতা মাত্রা অবশ্যই 4 হবে। আমরা চলে যাব 22 নং প্রশ্নের সমাধানে। 22 নং প্রশ্নে বলা আছে নিচের কোনটি একমাত্রা ঘূর্ণন প্রতিসমতা প্রদর্শন করে থাকে? তো এই ক্ষেত্রে ক নম্বর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু যে 3টা বাহু দেওয়া আছে, 3টা বাহু দেওয়া আছে, যার কারণে এই ক্ষেত্রে 3টা ঘূর্ণন প্রতিসমতা 3 বার হবে। অর্থাৎ 3 বার ঘোরালে 120 ডিগ্রি বরাবর ঘোরালে আমরা একই রকম চিত্র দেখতে পারবো, যার কারণে এর ক নম্বর চিত্রে ঘূর্ণন প্রতিসমতা 3, খ নম্বরে এখানে ঘূর্ণন প্রতিসমতা 4 হবে, গ নম্বর ঘূর্ণন প্রতিসমতা, হ্যাঁ এটা কিন্তু আমাদের একমাত্রা ঘূর্ণন প্রতিসমতা দেয়, কারণ পিটা যদি ঘুরে যায়, এই পিটার কারণে পি বিন্দুটা দেওয়ার কারণে, পিটা দেওয়ার কারণেই আমাদের পুরো 360 ডিগ্রি, সম্পূর্ণরূপে 360 ডিগ্রি ঘোরানোর ফলেই আমরা এই পিটা পূর্বের পিটাই ফিরে পাবো, যার কারণে এখানে ঘূর্ণন প্রতিসমতা একমাত্রার। আমরা ঘ নম্বরে কিন্তু অসীম পাবো, ঘূর্ণন প্রতিসমতা অসীম হবে, সুতরাং এক্ষেত্রে একমাত্রা ঘূর্ণন প্রতিসমতা হবে গ। আমরা এবার চলে যাব 23 নং প্রশ্নের সমাধানে। 23 নং 23 ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত? এই প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। তো ঘূর্ণন কোণ হলো একটা বস্তু কত ডিগ্রি বরাবর ঘোরাইলে তার আদি অবস্থান ফিরে পাবো, সেটাই হলো তার ঘূর্ণন কোণ। তো এক্ষেত্রে আমাদের এস বর্ণের ঘূর্ণন কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে একটা চিত্রে এস অঙ্কন করা হয়েছে, এস বর্ণটা। তো দেখি আমরা ঘোরাই, দেখি আমরা যদি এই বরাবর 90 ডিগ্রি বরাবর ঘোরাই তাও কিন্তু আমরা পাইনি। আমরা যদি এবার 180 ডিগ্রি বরাবর যদি ঘোরাই তাহলে কিন্তু পূর্বের এসটাই পেয়ে গেছি আমরা, যার কারণে এক্ষেত্রে ঘূর্ণন কোণটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ এস বর্ণের ঘূর্ণন কোণ 180 ডিগ্রি। এবার আমরা চলে যাব 24 নম্বর প্রশ্নের সমাধানে। 24 এই অক্ষরটির ঘূর্ণন কোণ কত, যেটা সকল বোর্ড 2018 সালে এসেছে। তো আমরা চিত্রে এইচ বর্ণটি এঁকে নিয়েছি, এবার এইচ বর্ণটি আমরা ঘোরাবো। প্রথমে আমরা 90 ডিগ্রি ঘোরাইলাম, আমরা কি পেলাম এইচ বর্ণটা? না। এবার কি আমরা পেয়েছি? হ্যাঁ, এবার কিন্তু আমরা এইচটাই পেয়েছি, যার কারণে 180 ডিগ্রি বরাবর ঘোরানোর ফলে আমরা এইচ বর্ণটি পেয়েছি, সুতরাং এর ঘূর্ণন কোণ হলো 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। আমরা চলে যাব 25 নং প্রশ্নের সমাধানে। 25 এম বর্ণের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এই প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2019 সালে। তো আমরা সহজে বোঝার জন্য এম বর্ণটা এঁকে নিয়েছি, এবার আমরা একে ঘোরাবো। প্রথমে আমরা 90 ডিগ্রি বরাবর ঘোরালাম, তো এটা কি পূর্বের অবস্থান ফিরে পেয়েছে? মোটেও না। আমরা এবার 180 ডিগ্রি বরাবর ঘোরাবো, সেটাতেও কি পূর্বের অবস্থান ফিরে পেয়েছে? না, এখনও পর্যন্ত এম হয়নি। আমরা এবার 270 ডিগ্রি বরাবর ঘোরাবো, হ্যাঁ এটাও কি এম অবস্থান পেয়েছে? না। আমরা এবার 360 ডিগ্রি বরাবর ঘোরাবো, হ্যাঁ তাহলে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে। তাহলে এই যে আমরা 360 ডিগ্রি ঘোরানোর ফলে তার আদি অবস্থানে ফিরে গেছে, অর্থাৎ সে প্রাথমিক যেমন ছিল এখনও সেই অবস্থায় আছে, যার কারণে এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 360 ডিগ্রি। এক্ষেত্রে সঠিক উত্তর ঘ। আমরা চলে যাব 26 নং প্রশ্নের সমাধানে। বলা হচ্ছে 26 8 ঘূর্ণন কোণ কত? এই প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2019 সালে। 8 ঘূর্ণন আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে ঘূর্ণন কোণ কীভাবে নির্ণয় করতে হবে। আমরা যে সকল বস্তুর ঘূর্ণন কোণ নির্ণয় করব তাকে ঘোরাবো আর কি। তো আমরা এইটা একটা চিত্র এঁকেছি, 8 চিত্র এঁকেছি। এটাকে যদি আমরা 90 ডিগ্রি বরাবর ঘোরাই তাহলে আমরা 8 পাচ্ছি না, আবার যদি 180 ডিগ্রি বরাবর ঘোরাই তাহলে কিন্তু সেই পূর্বের অবস্থান তো 8 পেয়ে যাচ্ছি, যার কারণে আমাদের 8 ঘূর্ণন কোণটা হবে 180 ডিগ্রি। এক্ষেত্রে সঠিক উত্তর গ। আমরা এবার চলে যাই 27 নম্বর প্রশ্নের সমাধানে। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি? অর্ধ ঘূর্ণন, পূর্ণ ঘূর্ণনের ফলে পূর্ণ ঘূর্ণন হবে 360 ডিগ্রি আর অর্ধ ঘূর্ণন হবে 180 ডিগ্রি। তো এই অর্ধ ঘূর্ণনের ফলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2017 সালে এবং সিলেট বোর্ড 2016 সালে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর 180 ডিগ্রি হবে, কারণ আমরা তো ইতিমধ্যেই জানছি যে পূর্ণ ঘূর্ণনের ফলে উৎপন্ন কোণ হবে 360 ডিগ্রি এবং অর্ধ ঘূর্ণন যেহেতু বলছে অর্ধ ঘূর্ণন মানে অর্ধেক ঘুরবে, যার কারণে 180 ডিগ্রি হবে আর কি। অর্ধ ঘূর্ণনের পরিমাণ 180 ডিগ্রি। আমরা এবার 28 নং প্রশ্নের সমাধানটা করব। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের আমাদের 3টা বৈশিষ্ট্য বা সম্পর্ক দেওয়া আছে।
নিচের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2019 সালে। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা, 1 নম্বর সম্পর্ক বলছে প্রতিসাম্য রেখা 4টি। তা যে বর্গক্ষেত্রের যেহেতু সুষম 4টি বাহু রয়েছে, সুতরাং প্রতিসাম্য রেখা অবশ্যই 4টি হবে, অর্থাৎ বর্গক্ষেত্রে প্রতিসাম্য রেখা 4টি। তাহলে এক্ষেত্রে 1 নং সম্পর্কটি অবশ্যই সঠিক। আমরা এবার 2 নম্বর চলে যাব। 2 নম্বর সম্পর্ক বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 6। ঘূর্ণন প্রতিসমতার মাত্রা 6, এই সম্পর্কটি আদৌ ঠিক আছে? কারণ মোটেই না। কারণ কি? কারণ আমরা দেখে আসছি 90 ডিগ্রি বরাবর বর্গক্ষেত্রকে যদি 90 ডিগ্রি বরাবর যদি ঘোরাই, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর ঘোরাইলে আমরা একটা বর্গই পাবো। তদ্রূপভাবে আরেকটা 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি ঘোরাইলেও আমরা আরেকটা বর্গই পাবো। 270 ডিগ্রি একবার পাবো এবং 360 ডিগ্রিতে একবার পাবো। সুতরাং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা অবশ্যই সেক্ষেত্রে হবে 4টি। তাহলে আমাদের 2 নং সম্পর্কটা অবশ্যই ভুল। আমাদের 3 নম্বরটা দেখছি যে ঘূর্ণন কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, একটি বর্গক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি বরাবর ঘোরাইলে আমরা একটা বর্গক্ষেত্র পাচ্ছি, যার কারণে ঘূর্ণন কোণ হলো 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে 3 নম্বর সম্পর্কটা সঠিক এবং 1 নম্বর সম্পর্কটা সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 আর 2 ক। সঠিক উত্তর ক। আমরা এবার চলে যাব 29 নং প্রশ্নের সমাধানে। 29 নং প্রশ্নের চিত্রের সুষম বহুভুজটির 3টা সম্পর্ক দেওয়া আছে। এই 3টা সম্পর্কের ভিত্তিতে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2019 সালে। তো এক্ষেত্রে 1 নম্বর সম্পর্কটা বলছে ঘূর্ণন মাত্রা 4। তো বলাই হচ্ছে সুষম বহুভুজ, এই যে এটাকে বলা হয় সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ কারণ প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এক্ষেত্রে কয়টা বাহু আছে? 6টা বাহু আছে। তাহলে 6টা বাহু বিশিষ্ট যে বহুভুজ হবে সেটা হলো সুষম ষড়ভুজ। তো এই সুষম যেহেতু বাহুর সংখ্যা 6টা এবং তারা প্রত্যেকেই সমান, সুতরাং এক্ষেত্রে ঘূর্ণন মাত্রা অবশ্যই 6 হবে। আমরা জানি যে সুষম বহুভুজের যে কটা বাহুর সংখ্যা হবে ঠিক ততটাই ঘূর্ণন মাত্রা বা প্রতিসাম্য রেখা হয়। তো সেক্ষেত্রে আমাদের 1 নম্বর সম্পর্কটা অবশ্যই ভুল। তো ঘূর্ণন কোণ 60 ডিগ্রি। তো আমরা ঘূর্ণন কোণ, এই যে ঘূর্ণন কোণ কত ডিগ্রি বরাবর ঘুরলে এই অবস্থান অর্থাৎ এই সুষম ষড়ভুজটা আমরা পাবো সেটা। তো আমরা সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা জানি 360 ডিগ্রি বাই, এটা সূত্র হলো 360 ডিগ্রি বাই বহুভুজের বাহুর সংখ্যা। 360 ডিগ্রি বাই বহুভুজের সংখ্যা যদি আমরা এটা করি তাহলে আমরা ঘূর্ণন কোণের মান পাবো। তো 360 ডিগ্রি বাই এনের মান এখানে যেহেতু 6 আছে, সুষম ষড়ভুজ যেহেতু, সেহেতু আমরা এখানে 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এক্ষেত্রে মান পাবো 60 ডিগ্রি। তো এক্ষেত্রেই দেওয়া আছে 60 ডিগ্রি, সুতরাং 2 নম্বর সম্পর্কটা সঠিক। 3 নম্বরটা বলা হচ্ছে প্রতিটি কোণ 120 ডিগ্রি, অর্থাৎ এই যে অন্তস্থ কোণ সুষম ষড়ভুজের বা এই সুষম বহুভুজটির এই যে অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণের মান হবে, প্রত্যেকটা অন্তস্থ কোণ, এখানে 6টা অন্তস্থ কোণ আছে, প্রত্যেকটা কোণের মান হবে 120 ডিগ্রি। তো আমরা কীভাবে বুঝবো যে এটা আসলে 120 ডিগ্রি হবে কিনা? তো এটার জন্য একটা সূত্র আছে। তো আমরা জানি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ নির্ণয়ের সূত্রটি হলো 2n - 4 বাই n গুণ 90 ডিগ্রি, তথা এনটা হলো বাহুর সংখ্যা। তাই যেহেতু এখানে বাহুর সংখ্যা সুষম ষড়ভুজ যেহেতু, সুতরাং এক্ষেত্রে এনের মান হলো 6। তাহলে 2 গুণ 6 - 4 বাই 6 ইন্টু 9, 6 দুগুণী 12, 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8 বাই 6 ইন্টু 90 ডিগ্রি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দুগুণী 8 আর 3 দুগুণী 6, 3 30 90, অর্থাৎ 30 ডিগ্রি। 30 4 120 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 120 ডিগ্রি। তো দেখি আসলে আমাদের 3 নম্বর সম্পর্কটাও 120 ডিগ্রি দেওয়া আছে, যার কারণে এটাও সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর পাচ্ছি 2 আর 3। দেখি কোন অপশনে দেওয়া আছে? 2 আর 3 গ নম্বর অপশনে দেওয়া আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর গ, 2 ও 3। তাহলে আজ এই পর্যন্তই। সবার সুস্থতা ও সর্বাঙ্গীন সাফল্য লাভের শুভকামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।